ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। সবাই ভালো আছো? এর মধ্যে যারা একটু খারাপ আছো, চেষ্টা করো নিজেকে ভালো রাখার, কারণ আমাদের এই পরিস্থিতিতে মেন্টালি ফিজিক্যালি দুইভাবেই ভালো থাকতে হবে। সেটা যেমন ঠিক, সেটাও ঠিক, আবার এই পরিস্থিতিতে আমাদের যতটুকু ভালো থাকার জন্য যা করা উচিত আমরা সেটাই করব। মানে ভালো লাগছে না দেখে বাইরে ঘুরতে চলে গেলাম, সেটা করা যাবে না। আমাদের বাঞ্ছিত যে আচরণগুলো করা উচিত আমরা সেগুলো করার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করি। ঠিক আছে, এবার হাত স্যানিটাইজিং করে বসে পড়ো। আমরা এখন আমাদের পড়াশোনায় চলে যাব। আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম পার্টটা, সেটা হচ্ছে নাউন। ওকে, প্রথমে আমরা সবাই জানি যে নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। আবার অনেক সময় শোনা যায়, আমরা অনেক সময় ক্লাসে বলি যে আমরা দুই চোখে যা কিছু দেখছি সবই নাউন। তবে এর মধ্যে একটা কথা আছে, দেখো, যা কিছু দেখি সেটা যেমন নাউন, এখানে আরেকটা কথা লুকিয়ে থাকে যেটা হাইড করে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা যা কিছু নিজের চোখে দেখি না, অর্থাৎ এটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। চোখ কি আমাদের ইন্দ্রিয় তো চোখে দেখি না বা ছুঁতে পারি না, স্পর্শ করতে পারছি না, টাচ করতে পারছি না, সেটাও কিন্তু নাউন। তো এই ক্লাসিফিকেশন নাউনের মধ্যে আমরা সেটাই শিখব। ওকে, তো এই যে আমি একটা কথা বললাম যে সেটা হচ্ছে, একটা হলো আমরা দুই চোখে যা দেখি তাই নাউন, আবার বলছি যে যেটা চোখে দেখা যায় না অনেক সময় বা স্পর্শ করা যায় না সেটাও নাউন। এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝে গেলাম যে নাউন প্রধানত কয় প্রকার হতে পারে। বের করতে পেরেছো? তাহলে দেখো, এবার লুক অ্যাট দ্য বোর্ড। ক্লাসিফিকেশন অফ নাউন। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আমরা আলোচনা করব কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। অনেকে আবার ইন্দ্রিয় কথাটা শুনে ভাববা যে ইন্দ্রিয় কি, কারণ আমরা তো ইংলিশ ভালো জানি, বাঙালি হলে কি করবো, মানে বাংলাটা বেশি ভালো জানি না। ইন্দ্রিয় হচ্ছে এই যে তোমার চোখ, নাক, মুখ, কান, এগুলোই হচ্ছে ইন্দ্রিয়। তো ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য হচ্ছে কনক্রিট নাউন, অর্থাৎ যা আমরা চোখে দেখতে পাই, ছুঁতে পাই, শুঁকতে পাই, সেগুলোই হচ্ছে কনক্রিট নাউন। ওকে, আর এরপর আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যর মধ্যে এটা ওই কনক্রিটের সাথে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। ওই যে তখন বলেছিলাম যেটা আমরা কি করতে পারি না, ছুঁতে পারি না, চোখ দিয়ে দেখতে পারি না, সেই জিনিসগুলো কি এখন মনে হচ্ছে এরকম কি আবার জিনিস আছে যে যেটা ছুঁতে পারি না, দেখতে পারি না। যখন এই যে আলোচনা করবো, এক্সাম্পলগুলো দেখবা, তখন নিজেরাই বুঝতে পারবে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। দেখো আমি এখানে লিখেছি অনুভূতির সাহায্যে অনুভব করা, অর্থাৎ যেই নাউনগুলো আমরা শুধুমাত্র আমাদের অনুভূতির সাহায্যে অনুভব করতে পারি, কিন্তু দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, টাচ করতে পারছি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার আমরা কনক্রিট নাউনের ডিটেইলস নিয়ে আলোচনা করব। মনে রাখবে যে কনক্রিট নাউন প্রধানত চার প্রকার। প্রথমে আমরা শিখেছি কিন্তু নাউন হচ্ছে প্রধানত দু প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা কনক্রিট অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য। কনক্রিট নাউনে সবকিছুই দেখবো, আমরা ছুঁতে পারি, দেখতে পারি, সবকিছু করতে পারি। তো এইভাবে আবার কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রপার নাউন। খেয়াল করো, প্রপার নাউন। আমাদের কিন্তু পরীক্ষায় ডেফিনেশন লিখতে হবে না, পরীক্ষায় কোনো সংজ্ঞা আসে না, আসবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে নাউন কোনটা। শুধু ক্লাস 6 এর কথা বলছি না, বলছি যে তুমি যেখানেই যাও না কেন, ইংরেজি তো তোমাকে টেস্ট দিতে হবে, তো সেই জন্য আমাদেরকে পার্টস অফ স্পিচগুলো চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমি সংজ্ঞা শেখার কথা কখনোই বলি নাই, কিন্তু আইডেন্টিফাই করতে হলে আবার এটা কি সেটা জানতে হবে, না জেনে তো আর আমি আইডেন্টিফাই করা সম্ভব না। সেই জন্য মনে রাখবে যে প্রপার নাউন হচ্ছে, নাউন মানে তো যে কোনো কিছুর নাম, সেই কথা ঠিক আছে, তবে প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম। আমি এখানে একটা কথা হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে নির্দিষ্ট। বোর্ডে আমি লিখে রেখেছি, দেখো ছোট করে, নির্দিষ্ট ব্যক্তি বস্তু। প্রপার মানেই হচ্ছে নির্দিষ্ট। ওকে, এই নির্দিষ্ট নাউনে, প্রপার নাউনের উদাহরণগুলো দেখো, রহিম, জাপান, পদ্মা, প্রত্যেকটা নির্দিষ্ট করে বলছি। রহিম মানে ছেলে,
কিন্তু আমি ছেলে বলি নাই, আমি বলছি রহিম, শুধুমাত্র রহিম হচ্ছে প্রপার নাউন। আবার বলছি জাপান, জাপান কান্ট্রির নাম, আমরা সবাই জানি, কিন্তু আমি কান্ট্রি বলিনি, এখানে আমি নির্দিষ্ট করে একটা দেশের নাম বলেছি, সেটা হচ্ছে জাপান। আবার বলেছি পদ্মা, পদ্মা কি একটা নদীর নাম সেটা জানি, কিন্তু আমি রিভার বলিনি, এখানে বলেছি পদ্মা, অর্থাৎ একটা নির্দিষ্ট নদী থেকে একটা নির্দিষ্ট নাম তোমাকে স্পেসিফিক করে দিয়েছি, সেটা হচ্ছে পদ্মা। আর আরেকটা জিনিস খেয়াল করো, প্রপার নাউনের মনে রাখতে হবে, নোট করে রাখো খাতায়, প্রপার নাউনের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, সেটা যেখানেই বসুক না কেন। এই যেমন রহিমের আর, জাপানের জে, পদ্মার পি। এই যে আইডেন্টিফাই, প্রপার নাউন আইডেন্টিফাই করার আরেকটা সহজ নিয়ম হচ্ছে সবসময় মনে রাখবে যে প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হয়। তবে আরেকটা কথা বলে রাখছি যে যেমন ধরো গড, লর্ড, এই গড আর লর্ডকে যখন আমরা সৃষ্টিকর্তা হিসেবে ব্যবহার করব তখন অবশ্যই তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ গডের জি ক্যাপিটাল, লর্ডের এল ক্যাপিটাল। কিন্তু অনেক সময় আছে যে আমরা শাসনকর্তা বা প্রভু, প্রভুকে আমরা স্যার, অনেক সময় স্টোরি পড়তে গেলে দেখো না বলে যে গড, লর্ড, তখন সেটা প্রপার নাউন হবে না। সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সে গড বা লর্ড, অর্থাৎ খেয়াল করো যেখানে মানুষকে বোঝাচ্ছে সেখানে সেটা প্রপার নাউন হবে না, আর কাজেই সেখানে তোমার জি বা এল ক্যাপিটাল লেটার হবে না। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো, যে বলবে যে ম্যাডাম এটা বুঝলি, তাহলে আমি পরের ক্লাসে আবার আলোচনা করব। ওকে, তাহলে প্রপার নাউন আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম এবং সেইটার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল। শুধু গড বা লর্ডের বেলায় একটু ব্যতিক্রম আছে, যদি গড বা লর্ড মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেখানে সেটা প্রপার নাউন হবে না, কাজেই সেখানে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কমন নাউন। কমন নাউনে চলে যাচ্ছি। কমন নাউন আমি লিখেছি সংজ্ঞায় একই শ্রেণীর বস্তু বা প্রাণীর সাধারণ নাম, অর্থাৎ ব্যক্তি বা বস্তু বা প্রাণী যা কিছুকেই বোঝায় এমন কোনো ওয়ার্ড যেটা দিয়ে আমি পৃথিবীর সবাইকে বোঝাচ্ছি। মনে করো আমি যখন বললাম বয়, তোমাকে বললাম গার্ল, তো সেই গার্ল বলতে আমি নির্দিষ্ট করে তোমাকে বলি নাই, আমি বলি নাই মিনা, মিনা ইজ এ গার্ল, নির্দিষ্ট করি। আমি যখন বলবো স্কুলস গার্ল, মানে সব এই পৃথিবীর যত স্কুলের যত ছাত্রীরা আছে, যত মেয়েরা আছে তাদেরকে বোঝাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ একটা শব্দ, সাধারণ না। যেমন বয়, বয় মানে কি পৃথিবীর সব ছেলেকে বোঝাচ্ছে। এরপরে ম্যান, ম্যানটা কি পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে। স্কুল, সব স্কুলকে বোঝাচ্ছে। খেয়াল করো, আমি যদি বলি হরিনারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল, তখন কিন্তু আর এটা কমন নাউন হবে না। কেন হবে না? কারণ তখন আমি নির্দিষ্ট করে দিয়েছি হরিনারায়ণপুর ইউনিয়ন হাই স্কুল, অর্থাৎ নির্দিষ্ট একটা স্কুলের নাম। তখন সেটা কি হয়ে যাবে? তখন হয়ে যাবে প্রপার নাউন। আর আমি যখন শুধু স্কুল বলবো তখন সেটা হবে কমন নাউন। তাহলে প্রপার আর কমনের কিন্তু ডিফারেন্স আছে, সেটা বুঝতে হবে। এরপরে দেখো, তারপর লিখেছি কান্ট্রি। কান্ট্রি মানে কি দেশ, যে কোনো দেশ হতে পারে পৃথিবীর। কান্ট্রি পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, কিন্তু আমি এখানে যখন লিখেছি জাপান, জাপান মানে নির্দিষ্ট একটা দেশের নাম, তখন সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর আমি যখন বলছি কান্ট্রি তখন শুধু সেটা হবে কি কমন নাউন, সাধারণ নাম। এরপর আসছে স্টুডেন্ট। স্টুডেন্ট মানে পৃথিবীর সব স্টুডেন্টের কথা বলছি আমি, তো সেই জন্য স্টুডেন্টটা হলো কি কমন নাউন। এরপর রিভার, আমি আর এখানে পদ্মা বলছি না, যদি পদ্মা বলি সেটা প্রপার, আর যদি রিভার বলি, রিভার মানে সব নদীর কথা বলছি, তখন সেটা হচ্ছে কমন। ওকে, তাহলে আমাদের প্রপার আর কমন নাউনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমার মনে হয়। এরপরে আমরা আসছি কালেকটিভ নাউন। এখানে তোমরা একটু মনোযোগ দাও, বেশি মনোযোগ তো দিয়েই আছো, এখন একটু বেশি দিতে হবে, কারণ তোমাদের কাছ থেকে সব সময় বুঝতে পাই, মানে একটা কথা শুনতে পাই যে কমন আর কালেকটিভের ডিফারেন্সটা তোমরা নাকি বুঝো না, মানে এটা কনফিউজড হয়ে যাও। তো আজকে এই আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার মনে হয় কনফিউশন অনেকটা কেটে যাবে। কালেকটিভ নাউনের ডেফিনিশনটা হচ্ছে একই শ্রেণীর কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক
সমষ্টি বোঝায়। আমরা যখন কমন নাউনের ডেফিনেশন শুনেছি তখন বোর্ডে লেখাগুলো বড় কথা না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। লেখা তো বইয়েও আছে, যে কোনো বইয়েই সব সুন্দর করে আরো এর থেকে সুন্দর করে হয়তো লেখা আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তোমাকে আমার কথা বুঝতে হবে। আর আমি সবসময় বলি না যে গ্রামার মুখস্থ করা যাবে না, আমাকে ফলো করতে হবে, আমার কথা শুনতে হবে, আর এই কথাগুলো মাথায় রাখতে হবে সারা জীবনের জন্য। ওকে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, তারপর যখন ছোট ছোট ছেলে মেয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকেও তো পড়াতে হবে, সেখানেও দরকার। তো গ্রামার শুধু খাতায় বা বইয়ে থাকলে হবে না, আমাকে এটা মাথায় থাকতে হবে। এখন আমরা এই কালেক্টিভ নাউনের সংজ্ঞায় দেখো, কমন নাউনের থেকে কালেক্টিভ নাউনের পার্থক্যটা কিন্তু আমরা ডেফিনেশনেই বুঝে ফেলছি। ওখানে আমরা বলেছি যে এটা হলো সাধারণ নাম, ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সাধারণ নাম। আর এখানে আরেকটা কথা বলেছি যে সেটা হচ্ছে পৃথক পৃথক ভাবে, ব্যক্তি বা বস্তুকে পৃথক পৃথক ভাবে না বুঝিয়ে সমষ্টি। এই সাধারণ আর সমষ্টির মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানে হচ্ছে অনেক বেশি, পৃথিবীর সবাইকে বোঝায়, আর সমষ্টি কিন্তু পৃথিবীর সবাইকে বোঝায় না। সমষ্টি মানে হচ্ছে কয়েকজন, এটা 100 জন হতে পারে, 50 জন হতে পারে, 40 জন হতে পারে, 1000 জন হতে পারে, বাট পৃথিবীর সবাই না। এই সমষ্টি আর সাধারণের মধ্যে হচ্ছে কমন, সাধারণ আর সমষ্টি সবসময় মনে রাখবে। কমন আর কালেক্টিভের পার্থক্য হচ্ছে সাধারণ আর সমষ্টির কথায়। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখব। যেমন ধরো ক্লাস, আমি লিখেছি ক্লাস। ক্লাস মানে কি? শ্রেণীকক্ষ। একটা শ্রেণীকক্ষে 20 জন থাকতে পারে, 50 জন থাকতে পারে, 100 জন থাকতে পারে, লাখ জন তো থাকবে না। পৃথিবীর সবাইকে তো আর আমরা ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারবো না। অর্থাৎ এটা কিছু সংখ্যক মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে। এরপরে দেখো ফ্যামিলি, পরিবার। কারো পরিবার যদি খুব বড় হয় তাহলেও 100 জন হবে, এর বেশি তো আমার ফ্যামিলি তো আর এর থেকেও বড় হতে পারে না। তো ফ্যামিলিও মানে কি বোঝাচ্ছে? কিছু সংখ্যক মানুষের বা কিছু সংখ্যক প্রাণীর সমষ্টি। এরপরে আসে টিম। টিম হলো দল। দলে কি? দলও কিছু সংখ্যক মানুষের বা প্রাণী বস্তু সমষ্টি হবে, সবার হতে পারে না। এরপর আসছে সেরকম কমিটি, সেরকম হচ্ছে মিটিং, যেটা কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টিকে বোঝায়। ওকে, ওকে, আমরা কমন আর কালেক্টিভ নাউনের ডিফারেন্সটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা আমি দেখো, লুক এট দ্য বোর্ড। কমন, এই কমন নাউনে আমি এক্সাম্পল লিখেছি প্লেয়ার। প্লেয়ার মানে আমরা সবাই জানি, প্লেয়ার হচ্ছে কি? খেলোয়াড়। অর্থাৎ পৃথিবীর সব খেলোয়াড়কে কি বলা হয়? প্লেয়ার। আর কালেক্টিভ নাউনকে সেটাই লিখেছি টিম। এই প্লেয়ার নিয়ে কিন্তু টিম হয়, অর্থাৎ টিম বলতে আমি বোঝাচ্ছি সমষ্টি, কয়েকজনের সমষ্টি। তাহলে এটা হলো সাধারণ আর এটা হলো সমষ্টি। ডিফারেন্সটা বুঝতে পারছো? এরপর সেকেন্ড এক্সাম্পল দেখো, স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ছাত্র, অর্থাৎ পৃথিবীর সব ছাত্রকে বোঝাচ্ছে। আবার এটা যখন কালেক্টিভে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ক্লাস, অর্থাৎ কিছু স্টুডেন্ট নিয়ে, আমাদের কিছু স্টুডেন্টের সমষ্টি নিয়ে কি হয়? ক্লাস গঠিত হয়। ওকে, থার্ড এক্সাম্পল ম্যান। ম্যান মানে মানুষ, পৃথিবীর সব মানুষ, মানে মানুষের সাধারণ নাম হচ্ছে ম্যান। তো এটা যখন কালেক্টিভে চলে যাবে তখন হবে মুভ। মুভ মানে কি? মুভ মানে হচ্ছে ভিড়, মানে কয়েকজন মানুষের সমষ্টি, ভিড়, মুভ। খেয়াল করো, MOV, মুভ। তো ম্যানটা যখন ম্যান হচ্ছে সেটা হচ্ছে কমন নাউন, আর যখন এটা কালেক্টিভে হয়ে যাচ্ছে তখন হবে মুভ। ওকে, আমার মনে হয় এখন আর তোমাদের কমন আর কালেক্টিভ নাউনের মধ্যে কোনো কনফিউশন রইল না। ওকে, আমরা কনক্রিট নাউনের লাস্ট পার্টে চলে আসছি। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। খুব সহজ জিনিস, সেটা হচ্ছে এটাকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ গুণা যায় না। এই যে আমার হাতে এটা কি দেখছো? একটা পেন, মার্কার। এরকম 10টা 20টা 30টা আমরা গুনতে পারবো, কিন্তু আমি এক্সাম্পল লিখেছি সুগার। সুগার মানে সুগার হলো চিনি। চিনি কি একটা দুটা করে গুনে শেষ করতে পারবা? গুণা যাবে না। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো সেরকম রাইস, সেরকম কটন। ওকে, ওকে, আমরা এখন নাউনের আরেকটা পার্ট প্রথমে বলেছিলাম কনক্রিট নাউন, যেটা ছিল ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ আমরা যেটাকে চোখ নাক হাত পা দিয়ে ছুঁতে পারি।
আর আরেকটার কথা বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ ওটাকে আমরা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য, কিন্তু সেটাকে আমরা চোখে দেখতে পারি না, ছুঁতে পারি না, খুব সুন্দর করে মন দিয়ে অনুভব করতে পারি, অর্থাৎ অনুভূতি। আমরা অনুভূতির সাহায্যে যে গুণগুলোকে অনুভব করতে পারি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল দেখো, অনেস্টি। অনেস্টি, হোয়াট ইজ অনেস্টি? অনেস্টি সততা, খুব ভালো একটা জিনিস, কিন্তু সেটাকে আমরা কি করতে পারি না, আমরা এটাকে ছুঁয়ে দেখতে পারি না। কেউ কখনো অনেস্টিকে ছুঁয়ে দেখেছো? ছুঁয়েও দেখি নাই, চোখেও দেখি নাই, কিন্তু এটাকে আমরা কি করেছি, অনুভব করেছি আমাদের মন। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের মন, সেটাকে দেখা যায় না, তো সেটা দিয়ে আমরা অনুভব করতে পারি যে জিনিসগুলো আমাদের অনুভূতির সাহায্যে, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এটা হচ্ছে অনেস্টি। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া। দয়াও আমরা কি করতে পারি না, ধরতেও পারি না, ছুঁতেও পারি না, শুধু বুঝতে পারি। ফ্রিডম, স্বাধীনতা, সবার খুব প্রিয়, কিন্তু এটাকে আমরা এরকম কিছু বস্তু দিয়ে দেখাইতে পারি না যে এটা আমাদের স্বাধীনতা। এটাকে আমরা কি করতে পারি, ফিল করতে পারি, অনুভব করতে পারি। এরপর আসছে পভার্টি, দারিদ্রতা। এটাকেও সেরকম ভাবে দেখা যায় না, এটাও আমরা ফিল করতে পারি যে আমাদের কোথায় কোথায় দারিদ্রতা, অভাব আছে। তারপর আসছে চাইল্ডহুড, শৈশব, আমাদের খুব মজার সময়টা। এখন তোমরা যে সময় আছো, এই চাইল্ডহুড একটা সময় বুঝবে যখন বড় হয়ে যাবে, যেটা খুব মজার একটা সময় ছিল। তো এটাকেও আমরা কি করতে পারবো, অনুভব করতে পারবো, কিন্তু ছুঁতে পারবো না বা দুই চোখ দিয়ে দেখতে পারবো না। এরপর আসছে লাভ, ভালোবাসা। তো সবাই বুঝো, তো ভালোবাসাটাকে কি করা যায়, শুধু মন দিয়ে অনুভব করা যায়, কিন্তু সেটাকে আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না। এরপর আমরা লাউয়ের আরেকটা প্রকার যাচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি। এটা খুব সহজ একটা ব্যাপার, যে ওই যে আমরা চারটা প্রকার কনক্রিট নাউন পড়ে আসছি, সেগুলোর ভিতরে এই দুইটা পড়ে যায়। তো এখানে গণনার দিক থেকে এটাকে বলা যায় গণনা, অর্থাৎ কাউন্ট করার দিক থেকে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল এই কথাটা শুনলেই কিন্তু বোঝা যায়, কাউন্টেবল মানে কি, যা গণনা করা যায়, অর্থাৎ যা গণনা করা যায় সেটাই হচ্ছে কাউন্টেবল। আর আনকাউন্টেবল হচ্ছে যা গণনা করা যায় না, অর্থাৎ ওই যে আমরা ন্যাচারাল নাউন দেখেছিলাম যেটা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে এখন তোমরা নিজেরাই এক্সাম্পলগুলো বের করে ফেলতে পারবে। কাউন্টেবল, কাউ, গরু গণা যায়, ম্যান, মানুষ গণা যায়, বয়, যত ছেলেই হোক আমরা গুনতে পারবো। এরপর আনকাউন্টেবল, সুগার, যেটা আমরা গুনতে পারি না, পরিমাপ করতে পারি। রাইস গুনতে পারি না, পরিমাপ করতে পারি। মিল্ক গুনতে পারি না, পরিমাপ করতে পারি। ওকে, ক্লিয়ার? আজকের জন্য পড়া এতটুকুই থাকলো। এই আমি পড়ালাম, আবার এটা বলছি যে ও ম্যাডাম তো বলছে মাথায় রাখতে, এটা পড়ার প্রয়োজন নেই, সেটা হবে না। মাথায় রাখতে হবে, আবার কি করতে হবে, খাতা খুলে দেখতে হবে। এই যে আমার এগুলো এখন তোমার মাথায় আছে, এখন শুধু যদি তুমি 5 মিনিট, আমার মনে হয় 5 মিনিট এই পড়াটা একটু রিভাইজ করো, তাহলে ভুলে যাবে না, মানে এটা সারা জীবন মনে থাকবে। তো মাথায় রাখার সাথে সাথে আবার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যেহেতু পড়াশোনা প্র্যাকটিস ছাড়া হয় না। আমি যতই মেধাবী হই না কেন, আমাকে প্র্যাকটিস করতেই হবে। সে তত ভালো টিচার যে যত পড়াশোনা করে, ঠিক আছে? আর হচ্ছে এরপরে আবার ওই আগের কথায় চলে আসি, যে সুস্থ থাকতে হলে এখনই আমাদের এই পরিস্থিতিতে যেই নিয়ম কানুনগুলো দরকার সেগুলো আমরা মেনে চলবো। অর্থাৎ বারবার সাবান দিয়ে হাত ধুবো, পড়াশোনা অনেক হয়েছে, এখন গিয়ে হাত ধুয়ে ফেলবে। বাইরে কোনো বিশেষ প্রয়োজনে যদি যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং শুধু নিজেকে সেফ রাখলে হবে না, পরিবারের সবাইকে সেফ থাকতে হবে। ওকে, গুড বাই, সবাই ভালো থাকবে।